This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতকাল, বেলা পড়ে আসে তাড়াতাড়ি। এমন সময় শ্মশানে এসে থামল একটা গাড়ি। উত্তরপ্রদেশের হাপুড়ের গড় মুক্তেশ্বর শ্মশান। সেখানেই বৃহস্পতিবার এসে দাঁড়ায় একটা গাড়ি। গাড়ি থেকে নামানো হয় একটা মৃতদেহ। গঙ্গার পাড়ে সাজানো হয় চিতা। চিতায় দেহ সাজিয়ে ফেলা হয় চটপট। কিন্তু শেষকৃত্য যখন হবে করছে, তখনই হাপুড়ের গড় মুক্তেশ্বর শ্মশানের ডোমের সন্দেহ হয়। মুখাগ্নির আগেই মৃতদেহের চাদর সরাতে বলেন ডোম। চাদর সরাতেই বেরিয়ে আসে পুতুল। কি ভাবছেন? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল, মৃতদেহ হয়ে গেল পুতুল? বিশ্বাস করুন, রুমালও নয়, বেড়ালও নয়, উত্তরপ্রদেশের এই শ্মশানে পুতুলই নিয়ে আসা হয়েছিল অন্ত্যেষ্টির জন্য। একদম সুনির্দিষ্ট উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল। উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য ছিল ডেথ সার্টিফিকেটগুলো, যেহেতু একবার ওখানে যদি শেষকৃত্য হয়ে যায়, ডেথ সার্টিফিকেট দেওয়া হবে। তারপর সেই ডেথ সার্টিফিকেট পেশ করে ইন্স্যুরেন্সের টাকা উসুল করা হবে। ভাবতে পারছেন? এটার জন্য, এটা বুঝতে, মাঝখানে যে ফাঁকটা আছে সেটা বুঝতে বছরখানেক আপনাদের আগে নিয়ে যেতে হবে। দেখুন, ওখানে একটা দোকানের এক কর্মচারীর আধার আর প্যান কার্ডের জেরক্স জমা দিয়ে তার নামে জীবন বিমা করিয়েছিলেন হাপুড়ের এক ব্যবসায়ী। তারপর 1 বছর ধরে নিয়মিত এই জীবন বিমার প্রিমিয়াম দিয়ে গেছে। তারপর আচমকা ওই কর্মচারীর মৃত্যু হয়েছে বলে খবর রটিয়ে দেন। মারা গেছেন, মৃতদেহের তো শেষকৃত্য করতেই হবে। সুতরাং পুতুলকে মৃতদেহের মতো করে সাজিয়ে নিয়ে শ্মশান পর্যন্ত পৌঁছেও গেছিলেন। বাকি ছিল শুধু তার শেষকৃত্যটা করে দেওয়া। চিতায় একবার আগুন দিয়ে দিলেই গল্প শেষ। হাতে ডেথ সার্টিফিকেট, সেটা ইন্স্যুরেন্সে পেশ করে ওই পুরো ইন্স্যুরেন্সের টাকা হাতে। কিন্তু ওই ডোমের সন্দেহ হওয়ায় শেষ রক্ষাটা হয়নি, পুতুলের শেষকৃত্য আর হয়নি। আর কর্মচারীর নামে ডেথ সার্টিফিকেটও পাওয়া যায়নি। ফলে নিজের 50 লক্ষ টাকার লোনও ওই ব্যবসায়ী শোধ করতে পারেননি। যে লোন শোধ করার জন্যই নাকি এত কাঠখড় পুড়িয়ে ওই কর্মচারীর আধার আর প্যান কার্ড জমা দিয়ে তার নামে ইন্স্যুরেন্স করানো হয়েছিল। এবং শেষ পর্যন্ত এই যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হওয়ায় বলতে পারে নাম আর ছালা দুটোই গেছে। বিমার টাকা দিয়ে ওই ঋণ শোধও করা যায়নি, আর উল্টে ওই ব্যবসায়ীকে জালিয়াতির জন্য পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু এই সব কিছুই হয়েছে একজনের জন্য, উত্তরপ্রদেশের হাপুড়ের ওই গড় মুক্তেশ্বর শ্মশানের ওই ডোমের জন্য। তার যদি সন্দেহ না হতো, তাকে যদি কোনোভাবে ওই ব্যবসায়ী ম্যানেজ করে ফেলতেন, তাহলে তো ওই পুতুলেরই শেষকৃত্য হতো, আর মানুষের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে যেত, আর মৃত্যুর সেই প্রমাণপত্র জমা দিয়ে ওই বিমার টাকা হাপিস করে দিতেন হাপুড়ের ওই ব্যবসায়ী। ঠিক যেরকম নদিয়ার শান্তিপুরে ধরা না পড়লে, মানে ওই শেষ মুহূর্তে কারোর সন্দেহ না হলে কলেজে ভর্তি হয়ে যেত 4 জন। হাপুড়ের মতো এই শান্তিপুরের ঘটনাটাও খুব ইন্টারেস্টিং, জানেন তো? মানে ওই কোথায় হাপুড় আর কোথায় শান্তিপুর এটা ভাবছেন তো, দুটোর মধ্যে একটাই মিল, ওই লাস্টে আছে এটা ভাববেন না। এটার মধ্যে মিলটা হচ্ছে, দেখুন, আমরা দেখেছি আপনি এখানে কোনো ঘটনা ঘটলে একবার যদি বলেন, মানে যে ঘটনাটার মধ্যে একটুখানি সমালোচনামূলক এলিমেন্ট রয়েছে, তাহলে এখানকার রাজনৈতিক ব্যক্তিত্বরা বল অমুক রাজ্যে তো হয়েছিল। তো আমরা অমুক রাজ্যও দেখালাম, এই রাজ্যও দেখালাম। তাদের যদি কোথাও গিয়ে তুলনা করতে হয়, তাদের কাজটা সহজ হয়ে যাবে, আমাদেরও বোঝার কাজটা সহজ হয়ে যাবে যে ট্রেন্ড কীরকম চারপাশ থেকে ঘটে চলেছে এবং এটা চারপাশে কীরকম একটা জাল ছড়িয়ে রেখে দিয়েছে। দেখুন, ওই 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 হাপুড়ের মতো শান্তিপুরের মধ্যেও একটা ওই জাল এলিমেন্ট আছে। সেটা কি? কলেজের টিচার ইনচার্জ জানিয়েছেন
উচ্চ মাধ্যমিকের জাল মার্কশিট জমা দিয়ে কলেজে ভর্তির আবেদন করেছিল ওই 4 ধৃত। ভর্তিও হয়ে গেছিল, হয়তো থেকেও যেত কলেজে, কিন্তু শিক্ষা পর্ষদের স্ক্রুটিনিতে ওই মার্কশিটগুলো যে জাল সেটা ধরা পড়ে যায়। ধরা না পড়লেই আর কোনো অসুবিধা ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুতুলকে মৃতদেহ বানিয়ে না হয় বিমার টাকা লুটের ষড়যন্ত্র ছিল। এবার এই জাল মার্কশিট জমা দিয়ে কলেজে ভর্তির পেছনে উদ্দেশ্যটা কি ছিল? মানে শুধুই কি একটা উচ্চশিক্ষা, মানে যাদের বিরুদ্ধে এই মার্কশিট জাল করার অভিযোগ হচ্ছিল তারা কি সব বিশাল শিক্ষানুরাগী, হায়ার সেকেন্ডারিতে ভর্তি হতেই হবে এরকম একটা, তার মানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতেই হবে এরকম একটা ব্যাপার, তাই জন্য এই সার্টিফিকেট সব কিছু জাল করলো, এত ঝুঁকি নিল কেন? তারা এরকম যে কোনো মূল্যে কলেজে ভর্তি হতে চেয়েছিল। তাদের কি মনে হচ্ছিল যে উচ্চ মাধ্যমিকে আটকে থাকলে সম্মান নেই, এইটা ভর্তি হতেই হবে, বাড়ির থেকে চাপ ছিল? মানে এতগুলো কথা, এতগুলো প্রশ্ন যে আপনাদের সামনে তুলে ধরছি, এর যে কোনো একটা হতে পারত, কিন্তু হয়নি। ফলে উত্তরটা আপনি বা আমি এই প্রশ্নের উত্তরে কেউই ঠিক দিতে পারছি না। উত্তরটা কে দিচ্ছে জানেন? ওই শান্তিপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের একাংশ। তাদের দাবি কি? দাবি তৃণমূলেরই একটা অংশ নাকি জাল মার্কশিট জমা দিয়ে এই কলেজে ভর্তি হতে এসেছিল। মূলত দুটো কারণে তারা ভর্তি হতে চাইছিল কলেজে। এক, কলেজে ঢুকে কলেজের পরিবেশটা নিয়ন্ত্রণ করা, যেটাকে কেউ কেউ বলতে পারেন কলেজের পরিবেশ নষ্ট করা। কারণ কেউ যদি এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য এইভাবে জাল ঠাল করে এরকম ব্যাকডোর দিয়ে ঢোকার পরিকল্পনা করেন, তারা আর যাই করুন সুষ্ঠু পরিবেশ রাখতে চান, এটা আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। আর দুই, কলেজের ফান্ড তছরূপ করা। এবার এইটাকেই অনেকে অনেক বড় আসল উদ্দেশ্য বলে মনে করছেন, কারণ কলেজের নাকি এই ছাত্র সংসদের বেশ ভালো ফান্ড থাকে। সেই ফান্ডটা যদি একবার ছাত্র সংসদের ওপর কবজা করে নেওয়া যায়, তাহলে তাদের ইচ্ছে মতো সেটাকে তছরূপ করতে পারবেন। এবার এই দুটো উদ্দেশ্যের পেছনেই না হয়, বা সেগুলো জেনে যাওয়ার জন্য না হয়, ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করা যেতে পারে। কিন্তু আমাদের দ্বন্দ্ব, সেটা এই দ্বন্দ্ব ঠন্দ্ব নিয়ে নয়। এখানে ওটা জলভাত, আমরা জানি। যেখানে ক্ষমতা, যেখানে রাজনীতি, সেখানেই ওই গোষ্ঠীদ্বন্দ্ব। আর তৃণমূলের ক্ষেত্রে তো আমরা জানি গোষ্ঠী থাকলে গোষ্ঠী কোন্দলও থাকবে, এগুলো স্বতঃসিদ্ধ, রাজনীতির স্বতঃসিদ্ধ, এগুলো আমরা বুঝে গেছি। আমাদের দ্বন্দ্ব হচ্ছে এ রাজ্যে একটা কথা বলুন তো, এরপরেও কি আর এমন কোনো কাগজ বা নথিপত্র এখনও রয়েছে যেটা এখনও জাল হয়নি? আমার ধারণা খুঁজে পেতে কাল ঘাম ছুটে যাবে। শিক্ষা পর্ষদ যদি জানায় মার্কশিট অবৈধ, তারপরে কি আমাদের আর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো জায়গা থাকে? যাদের পুরোটাই ফেক মার্কশিট, কারোর বয়স আছে 35+, কারোর বয়স আছে 40+, তারা এখন রানিং নিউ ফার্স্ট ইয়ার। আজকে তাদের নামে ভোরে ভোরে শান্তিপুর থানায় কেস রয়েছে। এসব টাকার খেলা, তাছাড়া আর কিচ্ছু না। শান্তিপুর কলেজের মধ্যে এটা এমন কিছু নতুনত্ব তো নয়, এটা সারা পশ্চিমবঙ্গের বহু কলেজে এরকমভাবে হয়েছে, আগেও হয়েছে। এটা এখানকার জন্য নতুন কিছু নয়, সারা পশ্চিমবঙ্গে হয়েছে, আগেও হয়েছে। সুতরাং 7 খুন মাপ আর কি, এরকম ব্যাপার, বা অবাক হবেন না এরকম একটা ব্যাপার আর কি, যে জিনিসগুলো হয়েই থাকে সেগুলো তো হওয়ারই কথা। যা আগেও হয়েছে তা এখনও হচ্ছে। অতএব মার্কশিট জাল করার মধ্যে নতুনত্ব কিছু খুঁজেই পাচ্ছেন না শান্তিপুর কলেজের টিচার ইনচার্জ। আমার ধারণা ওই যেরকমভাবে রাজনৈতিক নেতাদের কোনো না কোনো বাধ্যবাধকতা থাকে, যে বাধ্যবাধকতার থেকে এ রাজ্যে ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলেও তারা অন্য রাজ্যের তুলনা টানেন, এই শান্তিপুর কলেজের টিচার ইনচার্জও হয়তো নিজেদের ওই কলেজের ওই সম্মান টম্মানের কথা ভেবেই এই ধরনের অন্য কলেজের উদাহরণগুলো টানলেন। দেখুন, শান্তিপুর কলেজ কর্তৃপক্ষ সম্ভবত বুঝে গেছেন যে আমাদের রাজ্যে সঠিক কাগজে আর কোনো কাজ হয় না। মানে বুঝতে পারছেন কতটা গর্বিত হওয়ার মতো বিষয়। তিনি তো নিজের কলেজের সম্মান রাখার কথা ভাবছিলেন, কিন্তু তার বদলে যেটা করলেন, গোটা রাজ্যের সম্মানটা কোথায় নিয়ে গিয়ে ফেললেন। তিনি তো পরিষ্কার বুঝিয়ে দিলেন যে জালিয়াতিটা এ রাজ্যের সিস্টেমে ঢুকে গেছে, ফলে মানুষের বিশ্বাস কমে যাচ্ছে। আর এই জালিয়াতির ফলে
ওই জালিয়াতিতেই অভ্যস্ত হয়ে যাওয়াটা দোস্তু। ওই যে বলে না, মানুষ অভ্যেসের দাস। শান্তিপুর কলেজের এই টিচার ইনচার্জের কথা শুনে মনে হচ্ছে কথাটা আমাদের রাজ্যের জন্য একেবারে খাঁটি। অথচ দেখুন, আমরা যারা এই রাজ্যে থাকি, আমরা তো সেই 10 কোটি ভারতীয়ের মধ্যেই পড়ি যারা এই অর্থবর্ষে প্রত্যক্ষভাবে কর দিয়েছেন। আমরা তো সেই 140 কোটি ভারতবাসীর মধ্যেই পড়ি যারা তেল সাবান কিনে অপ্রত্যক্ষ করের বোঝা বহন করেছেন। আমরা 104 টাকা দিয়ে পেট্রোল কিনেছি। ডিজেলের দাম চোঁ করে বেড়ে ওই পেট্রোলের কাছাকাছি পৌঁছে গেছে, যার ফলে বাজারের আগুনে ছেঁকা খেয়েছি। চড়া প্রিমিয়ামে ইএমআই শোধ করতে গিয়ে ছোটোখাটো শখ আহ্লাদগুলো নিয়মিতভাবে বিসর্জন দিয়েছি। কিন্তু বিনিময়ে কী পেয়েছি? পেয়েছি এরকম চারপাশে ছড়িয়ে থাকা একটা জাল চক্র। আর কি পেয়েছি? ওই জাল ছাত্র অথবা মাহবুর দফাদারের মতো প্রতিবেশীদের। সব জাল হ্যাঁ, পুরোটা মিথ্যের ওপর চারপাশটা, জানেন তো কেন বলছি? এই বাংলাদেশি মাহবুর উত্তর 24 পরগনার কোদালিয়ায় জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়ে দিয়েছিলেন, এবং বাবা বানিয়ে দিয়ে সবথেকে বড় যে কাজটা করে ফেলেছিলেন, ভারতীয় হয়ে গেছিলেন। প্রথমে জিয়াদের ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত নথিগুলো ব্যবহার করে নিজের নামে আধার, ভোটার কার্ড সব বানিয়েছেন। তারপর সেই সমস্ত নথিপত্র জমা দিয়ে আবাস যোজনার মতো সরকারি প্রকল্পে নাম তুলে ফেলেছেন। মানে বুঝতে পারছেন, প্রথমত তো কৃতিত্বটা হচ্ছে যে নিজের পছন্দ মতো বাবা বেছে নেওয়া। এটা ইদানিংকালে এই বাংলাদেশিদের কল্যাণে আমরা দেখতে পাচ্ছি। এই রকম সৌভাগ্য খুব বেশি লোকের তো হয় না। এই বাংলাদেশিদের এখানে যারা চলে এসছেন, সেই অনুপ্রবেশকারীদের অনেকেরই হচ্ছে দেখলাম, নিজেদের পছন্দ মতো বাবা বেছে নিচ্ছে। আর তারপর আমাদের বিভিন্ন প্রকল্পগুলো বেছে নিচ্ছেন, যেগুলো আমাদের করের টাকায় চলে, যেগুলোর থেকে তারা সুবিধে তুলবেন। মানে বাংলাদেশের সাতক্ষীরার রোকেয়া বিবি যেরকম যাবতীয় কাগজপত্র তৈরি করে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন, তেমনি বাংলাদেশের ডুমুরিয়ার মাহবুর সব কাগজপত্র বানিয়ে নিয়ে আমাদের সরকারের টাকায় আবাস বানিয়ে দিব্য করে কমবে খাচ্ছিলেন এবং থাকছিলেন। মানে মাথার ওপরে, মানে এখানে এসে সমস্ত কিছু তো জোগাড় করে নিয়েছেন, মাথার ওপরের ছাদটাও আমাদেরই সরকারের টাকায়, মানে আপনার আমার করের টাকায় করেছেন। কোনো কিছুই নিজের না, সব আমাদের ঘাড় ভেঙে। ভাবা যায়? এবার যদি বলেন যে শান্তিপুর কলেজের টিচার ইনচার্জ যা বলেছেন সেটাই তো সর্বত্র ঘটছে, মানে এখন যে সমস্ত ঘটনা সামনে আসছে, তার মানে সেগুলো কোনোটারই মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, সবই তো সব চলতা হ্যায়। তাহলে নতুনত্বের সন্ধানটা একটু আমরা দিই। দেখুন, বাংলাদেশি রোকেয়ার বিরুদ্ধে আগে কেউ অভিযোগ জানায়নি, কিন্তু কোদালিয়ায় যে বাংলাদেশি মাহবুর উড়ে এসে জুড়ে বসেছে, তার ভোটার আর আধার কার্ড হাতিয়ে তাকে বাবা সাজিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করছে, এই অভিযোগটা যাকে মাহবুর নিজের বাবা সাজিয়েছিলেন বা যার পরিচয়গুলোকে তিনি ধার নিয়েছিলেন বা বেছে নিয়েছিলেন, সেই জিয়াদ আলী দফাদারে। এবং তার থেকেও বড় অভিযোগটা কি জানেন? এইখানে নতুনত্ব রয়েছে। এই জিয়াদ আলী দফাদার নাকি এই অভিযোগ আগেও করেছিলেন, এবং আজ একদিন দুদিন নয়, বছর 4 আগে তিনি নিজে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তার পরিচয় খোয়া গেছে বলে, বা তিনি হঠাৎ করেই একজন উড়ে এসে জুড়ে বসা ছেলে পেয়ে গেছেন বলে। দেখুন, এত বড় একটা কাণ্ড এতদিন আগে যখন এত কিছু নাড়াঘাটা পড়েনি, তখন তিনি গিয়ে, এবং তখন কিন্তু এই এসআইআর নিয়ে রাজনৈতিক এরকম চাপার উত্তর কিচ্ছু শুরু হয়নি, সমস্ত কিছু ঠিক ছিল, শান্ত ছিল সেই সময়, এবং সদ্য ভোটও হয়ে গেছে, তার মানে 4 বছর আগে। ভাবুন, সেই সময় তিনি গিয়ে অভিযোগ করেছেন, প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসন তো তখন যোগনিদ্রা যাচ্ছিল, হয়তো ওই একটা বড় নির্বাচন সামলে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিল, অথবা তারা সবাই এই বাংলাদেশি বলে মাহবুরকে অতিথি দেব ভব এইভাবে ট্রিট করছিল। মোদ্দা কথা হচ্ছে, বাংলাদেশি মাহবুরকে সেই তখন থেকে এখন পর্যন্ত কেউ ঘাটায়নি।
এখন এসআইআর শুরু হতে জিয়াদ আলী নতুন উদ্যম পেয়েছেন। তার মনে হচ্ছে এসআইআর যারা করছে সেই নির্বাচন কমিশনই হয়তো মাহাবুরকে বলে না আব কি বার বর্ডার পার, হ্যাঁ সেইটা করতে সফল হবে। আর তাই এখন ওই বিএলওরা যখন বাড়ি বাড়ি ঘুরছেন তখন জিয়াদ আলী তাদের পেছন পেছন ঘুরছেন আর বলছেন মাহাবুরের এই যে কাগজপত্র সব ঝুট হ্যাঁ। বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে, শুনলাম বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায়। হ্যাঁ সব কিছু ওই পার্টির তরফের থেকে করেছে। পার্টি বানানা খাবে, ও চালানা খাবে। পদবিতে মিল, তার জেরেই কি মাহাবুর জিয়াদকে বাবা বানিয়েছিল? এসআইআর শুরু হওয়ার অনেক আগে রাজ্যে জাল পাসপোর্ট, আধার বা ভোটার সমেত বাংলাদেশিদের খোঁজ শুরু হতে জানা গিয়েছিল দুটো গুরুত্বপূর্ণ তথ্য। এক, পদবি বা চেহারার সঙ্গে মিল আছে এমন কাউকে খোঁজে অনুপ্রবেশকারীরা। দুই, সেই চেহারা বা পদবির মিল থাকা ভারতীয় নথিপত্র হাতানোর চেষ্টা করে। মাহাবুরও যে তার ভোটার কার্ড হাতিয়ে ছেলে পরিচয় দিয়ে ভারতীয় সেজেছে সেটা বছর চারেক আগেই জানতে পেরেছিলেন জিয়াদ আলী। আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দবাদার ছেলে। আমি যখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে দুবার তিনবার করে আমি গিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। যেন ওই ছেলেটাকে বিদায় হোক, বাংলাদেশে হোক। ও তো একটা উগ্রপন্থীও হতে পারে। ৬৬ বছর বয়সে যদি আমার মৃত্যুও হয়ে যায় তা আমি উগ্রপন্থী রাখবো না। 4 বছর আগে অভিযোগ করেও লাভ হয়নি, কিন্তু এসআইআরের ভয়ে এখন মাহাবুরের পরিবার কি ঠকঠক করে কাঁপছে। মাহাবুরের স্ত্রী স্বীকার করছেন তাঁর স্বামী বাংলাদেশি। কি হয় আপনার? আসামি। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। ও, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন? বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। দেখুন ওই জিয়াদের বক্তব্য থেকে একটা কথা তো পরিষ্কার, কোথাও গিয়ে তিনি অস্তিত্বের সংকটে ভুগছেন, কারণ তার অস্তিত্বই তো চুরি হয়ে গেছে। এই ছায়া চুরি টুরির গল্প আমরা শুনেছিলাম, কিন্তু এরকম পরিচয় চুরি সেটাও আজকাল দেখতে পাচ্ছি আর কি। আমাদের এখানে কিন্তু অসাধারণ ব্যবস্থা, ভাবুন, মানে চাকরি চুরি, পরিচয় চুরি, চোখ চুরি, কি হচ্ছে না বলুন তো। তো যাই হোক, এটা মনে রাখুন, হ্যাঁ, এরপরে আপনাদের এটা কাজে লাগবে। এই জিয়াদের এই যে অস্তিত্বের সংকটে ভোগাটা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কেন নয় সেটা একটু পরে আপনাদের বলবো, কিন্তু এবার একটা দুটো কথা এই মুহূর্তে তো অন্যরকমভাবে দেখে নেওয়াটা দরকার। প্রথমত, যারা ভাবছেন যে বাংলাদেশি এবং রোহিঙ্গারা অনুপ্রবেশ করলে শুধুমাত্র হিন্দুদের সমস্যা, হিন্দুদের চিন্তা, তারা ভুল বলছেন। উত্তর ২৪ পরগনার কোদালিয়ার এই জিয়াদ আলী দফাদার প্রমাণ করছেন এই অনুপ্রবেশকারী যে কোনো ভারতীয়র মাথা ব্যথার কারণ। এক্ষেত্রে হিন্দুদের চিন্তা বেশি, মুসলিমদের চিন্তা কম, এরকম ভাবনা চিন্তার মধ্যে ধর্মীয় ভেদাভেদ করা বা ফারাক করার জাস্ট কোনো কারণ নেই। জিয়াদ আলী তো পরিষ্কার বলছেন এই মাহাবুর যে জঙ্গি নয় তার প্রমাণ কি। এবং ভাবুন, একজন জঙ্গির বাবা হতে তিনি কোনোভাবেই রাজি নন, তার মৃত্যু হয়ে গেলেও রাজি নন, তিনি চান তাকে বিদায় করতে। এর থেকে বড় একজন ভারতীয়র বক্তব্য আর কি হতে পারে? হতেই তো পারে এই মাহাবুর জঙ্গি, আবার হতে পারে মাহাবুর জঙ্গি নয়। কিন্তু এইভাবে ভারতীয়কে আত্মীয় পরিচয় দিয়ে রাজ্যের দুটো বিধানসভা কেন্দ্রের ভোটার হয়ে যে বসেছিল ওই বাংলাদেশি জঙ্গি সাদরাডি, সেটাও তো উড়িয়ে দিতে পারছি না। সেই উদাহরণও তো রয়েছে। দেখুন, মাহাবুর যে বাংলাদেশি, মাহাবুর যে অনুপ্রবেশকারী, সে যে এদেশে নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেট হতে পারে, এটা কিন্তু অনেক দিন আগে প্রশাসনের নজরে এনেছিলেন জিয়াদ আলী দফাদার। তার কথায় পাত্তা দেওয়া হয়নি কেন? কিসের জন্য? যদি সে সত্যি জঙ্গি হয়ে এদেশে কোনো নাশকতামূলক কাজকর্ম ঘটাতো, তাহলে আজকে কি দাঁড়াতো, কি হতো, কোথায় ধরে টান পড়তো এবং তার জন্য দায়ী কে হতো? একবার ভেবে দেখুন তো। দেখুন, যদি ধরে নিই যে বিএসএফের গাফিলতিতে মাহাবুর এদেশে এসছিল, মানে যেরকম তৃণমূল প্রত্যেক অনুপ্রবেশকারীর ক্ষেত্রে আঙুল তুলে থাকে, ঠিক বিএসএফের দায় আছে, তাদেরও দায় স্বীকার করতে হবে। কিন্তু তারপরেও তো জানতে হবে যে কেন এই আবাসের মতো সরকারি প্রকল্পে তার নাম নথিভুক্ত করার সময় এই পরিচয়পত্রগুলো সঠিকভাবে খতিয়ে দেখা হলো না? কেন এতদিন রাজ্য প্রশাসন এই বাংলাদেশিদের ঘাড় ধরে বিদায় করার উদ্যোগ নেয়নি?
বিশেষ করে যখন এরকম, আমার ধারণা এখানে জিয়াদের খবর তো আপনাদের সামনে তুলে ধরলাম, আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক এরকম অনেক জিয়াদ হয়তো সেই ইঙ্গিত দিয়েছেন। দেখুন, ভিন রাজ্যে বাঙালি নিগ্রহকে রাজনৈতিক ইস্যু করা হয়েছে, আমরা দেখেছি। নিজের রাজ্যে বাংলাদেশি পোষা হয়েছে, এটাও তো দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা যে উঠতে পারে সেটা কি রাজ্য আগে বোঝেনি? আজকেও তো উত্তর 24 পরগনার বাদুড়িয়াতে বাংলাদেশিরা কলোনি বানিয়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। এখানকার মানুষজনই অভিযোগ করছেন। হতেও পারে, ঠিক ভুল হতে পারে, কিন্তু এই যে আমাদের রাজ্যের, আমাদের দেশের নাগরিকরা একে অন্যকে সন্দেহের চোখে দেখছেন, এটা যে দেশের স্থিতিশীলতা নষ্ট করে, অস্বীকার করতে পারবেন? আজকেই শিলিগুড়ির কাওয়াখালীর এক বৃদ্ধা জগত্তারা অভিযোগ করেছেন যে ভোটার তালিকায় তাকে মা এবং ঠাকুমা বানিয়ে বাংলাদেশি সুবোধ বিশ্বাস এবং সুবোধের ছেলে তাপস বিশ্বাস এদেশে রয়েছে। জানতে ইচ্ছে করছে, তাই তো এই বাংলাদেশিরা এখানে খাচ্ছিল, পড়ছিল, সরকারের সুযোগ সুবিধা নিচ্ছিল, কিসের জোরে? এবার এখন SIR এর চক্করে এদের ছাঁকনি দিয়ে ছাঁকার কাজ চলছে। কিন্তু এই ছাঁকনি মানে কি? প্রশাসনিক ছাঁকনি। সেই প্রশাসনিক ছাঁকনির ফাঁক একভাবে তো আমরা এর আগেও দেখছি। তাহলে এবারও এই সমস্ত প্রশাসনিক ছাঁকনির ছাঁক গলে কেউ যে থেকে যাবে না, তার গ্যারান্টি কোথায়? মাথায় নিশ্চয়ই তৃণমূলের হাত আছে, তৃণমূলের আশীর্বাদ আছে। এরা যেভাবেই হোক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করতে চায়। হ্যাঁ, লোক লাখ লাখ কোটি কোটি ইনোমিনেশন ফর্ম ফিল আপ হচ্ছে, এগুলো ইলেকশন কমিশনের দেখার দায়িত্ব। দেখুন, বিরোধীরা বলছেন তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করছে বলে এই যাবতীয় কিছু ঘটছে। এবার বিরোধীদের এই অভিযোগটাই কি আরও প্রতিষ্ঠা পাচ্ছে এই দক্ষিণ 24 পরগনার শ্রীপুর পঞ্চায়েতের তৃণমূল কনভেনার এই বাবুগাছির বিষয়? ভাইরাল ভিডিওতে কি দেখা যাচ্ছে জানেন? বাবুগাজি বিরোধীদের হুমকি দিচ্ছেন, বলছেন আবাসের টাকা পেতে হলে তৃণমূল করতে হবে, তৃণমূল করলে দোতলা বাড়ি থাকলেও আবাসের নাম উঠবে, কিন্তু অন্য দল করলে, বিরোধী দল করলে, কুঁড়ে ঘরে থাকলেও, এমনকি মাথার পর ছাদ না থাকলেও প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলেও নাকি তৃণমূল করাটা মাস্ট। এবার বিরোধী রাজনৈতিক দলগুলো তো বলছে যে কাককে ময়ূর সাজানোর কায়দাটা এই বাবুগাজির মতো শাসক নেতাই পরিষ্কার করেছেন। কি করলে বাংলাদেশিরা ভারতীয় হতে পারবে তার একটা মেড ইজি নাকি দক্ষিণ 24 পরগনার এই তৃণমূল নেতাই পরিষ্কার করে দিচ্ছেন। যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্ডা ধরে ঘরে, সে ঘরটি পাবে। আর যার ঘর ভাঙা ঘর, তৃণমূল করে না, বিজেপি করে বা অন্য দল করে, সে ঘর দেবো না, এই কথা দিয়ে গেলাম আপনাদের। আজকে সারা পশ্চিমবাংলায় যে নিয়ম ওরা কায়েম রেখেছে তৃণমূল, সেই শ্রীপুর অঞ্চল তার ব্যতিক্রম না, সে একই নিয়ম এখানে কার্যকরী হচ্ছে। কুঁড়ে ঘর তাদের নাম কেটে পুরো কেটে বাদও দিয়েছে, এমনও প্রমাণ আছে আমার কাছে, সেখানে অন্য কারোর ঘর করে দিচ্ছে। কারো পৈতৃক সম্পত্তি নয় বা কোনো রাজনৈতিক দলেরও নয়, সময় এসছে চোদ্দের তারা লোকজন যে একটু চাঙ্গা করার জন্য এটা বলতে হয় আমাদের মাঝে সাঝে, কিন্তু আমরা সমস্তটাই সমান চোখে দেখি। এইটা লাস্ট বক্তব্যটা শুনে ভীষণ ভালো লাগলো। আসলে এই দায়বদ্ধতা, এরকম সৎভাবে গোটা বিষয়টা স্বীকার করে নেওয়া না খুব কম। একটা বাধ্যবাধকতা বলে তো একটা বস্তু আছে, সেটাই উনি স্বীকার করে নিচ্ছে, সেটা ঠিক। কিন্তু বাংলাদেশিরা আবাসের বাড়ি এইভাবে ম্যানেজ করে নিচ্ছে, এই কথা জানতে পারলে কে সব থেকে খুশি হবেন বলুন তো? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি এবার ওই বাংলাদেশির আবাস পাওয়ার এই যে রিপোর্টটা, সেটা সংসদে দেখিয়ে বলবেন, এই দেখুন কিভাবে বাংলায় অনিয়ম হয়, এই জন্যেই তো ওখানে টাকা পয়সা আটকে রেখেছিলাম, আবাসের টাকা আটকে দিয়েছিলাম, কারণ হিসেব নেই, ওই বেআইনিভাবে বাংলাদেশিরা সবাই এই সমস্ত টাকা পয়সাগুলো পেয়ে যাচ্ছে। অথবা এই দেখুন, সব দলকে সমান চোখে দেখা হয় না। আর এটা যখন তিনি বলবেন, সংসদে সবাই সমস্বরে সেম সেম বলবেন, আর সেই সেম সেম ধ্বনিটা আমাদের মতো বাংলার নাগরিকের বুকে শেল হয়ে বিঁধবে। দেখুন, নির্মলা সীতারামন ছাড়া আরও একজন কিন্তু বেজায় খুশি হবেন। তিনি কে জানেন? এই মুহূর্তে বহুল আলোচিত
আমাদের জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দেখুন, তার কিন্তু কোথাও গিয়ে মনে হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে এসআইআর প্রক্রিয়া মন দিয়ে দেখতে বাধ্য হচ্ছেন, এমন একটা কাজ তিনি করে বসে আছেন। এবার এটা তিনি যখনই ভাববেন, খুশি হবেন না বলুন তো? বিশেষ করে বিরোধীরা যখন তার মুণ্ডুপাত করছে, তখন ট্রাম্প সাহেবের বিভিন্ন কার্যকলাপ দেখে তার যদি মনে হয় আসলে ট্রাম্প সাহেব তাকেই ফলো করছেন, তাহলে তিনি গর্বিত হবেন না? ভাবছেন তো এই সমস্ত তথ্যগুলো আমরা জানলাম কি করে? আরে জানলাম আবার কিরম করে? ট্রাম্পকে দেখে। ভারতের নির্বাচন কমিশনের ঢঙেই ট্রাম্প কয়েকটা কথা ঠিক করে ফেলেছেন এবং সেগুলোকে কাজে লাগাতে শুরু করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে নির্দিষ্ট কয়েকটা দেশের গ্রিন কার্ড পাওয়া বিদেশিদের প্রত্যেকের কাগজপত্র ফের খতিয়ে দেখা হবে, অর্থাৎ কাগজপত্রের বিশেষ নিবিড় সমীক্ষা আমেরিকান স্টাইলে। এবং তৃতীয় বিশ্বের সব বিদেশির আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করতে চলেছেন ট্রাম্প। ভাবছেন তো কেন কেন তার মাথার পোকাটা হট করে নড়ে উঠলো? মানে ওনার পোকা মাঝে মধ্যেই নড়ে, তার জন্য যে বিশেষ কারণ লাগে সবসময় তা না, কিন্তু এক্ষেত্রে একটা কারণ আছে। দুদিন আগেই ওয়াশিংটনে এক আত্মীয়তাই গুলি চালিয়েছিল, অর্থাৎ একজন ন্যাশনাল গার্ড মারা গেছিলেন, একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ওই আততায়ীর পরিচয়টা জানা গেছে, তিনি একজন আফগান নাগরিক, মানে আমেরিকায় শরণার্থী। এটা জেনেই ট্রাম্প সাহেব ক্ষেপে উঠেছেন, কারণ তার মনে হচ্ছে যে এই শরণার্থীদের উদারতা দেখালে এই পরিণতি হয়, সুতরাং বন্ধ করে দাও দরজা। এদের এইভাবে আমরা দেখতে যাব, মানবিকতাকে আমরা প্রশ্রয় দেব, আর তারা এভাবে রাজধানীর নিরাপত্তা বিঘ্নিত করবে? চলবে না, চলবে না। তারপরে 19টা দেশের নাগরিকের ওই গ্রিন কার্ড খতিয়ে দেখার, মানে এসআইআর ধরতে পারেন আমেরিকান স্টাইলে, তার নির্দেশ দিয়ে দিয়েছেন। গ্রিন কার্ড আপনারা জানেন আমেরিকায় স্থায়ী বসবাসের ছাড়পত্র, কিন্তু তাতে ভোটাধিকার থাকে না। কিন্তু এটা যে ওই প্রায় ওই রকমই একটা ব্যাপার, অর্থাৎ এক্ষেত্রেও যে একটা বিশেষ নিবিড় সমীক্ষার একটা ছাপ দেখা যাচ্ছে, সেটা আপনারা কিভাবে দেখবেন জানি না, কিন্তু আমার ধারণা জ্ঞানেশ কুমার নিঘাত মিল খুঁজে পাচ্ছে। We must now re-examine every single alien who has entered our country from Afghanistan under Biden, and we must take all necessary measures to ensure the removal of any alien from any country who does not belong here or add benefit to our country. If they can't love our country, we don't want them. এটা কিন্তু এই লাস্টের লাইনটা দেখুন, ট্রাম্প সাহেবের বক্তব্যের বিভিন্ন ক্ষেত্রে যতই বিরোধিতা করি, যতই তার বক্তব্যগুলোকে পাগলের প্রলাপ বলে মনে হোক, এই লাস্ট লাইনটা কিছুতেই অস্বীকার করতে পারছি না। সত্যিই তো, কেউ আমাদের দেশে ঢুকে পড়ে আমার খাবে দাবে, অথচ আমার দেশটার কোনো রকম তার কাছ থেকে কিছু পাবে না, ভালোবাসাটাও পাবে না, এটা মেনে নেওয়া যায় না। দেখুন, সারা বিশ্বের মানবাধিকার আর গণতান্ত্রিক অধিকারের ঠিকাদারি যারা নিয়ে রেখেছে, যে দেশের টাকায় সব তথাকথিত বেসরকারি মানবাধিকার সংগঠনগুলো চলে এবং ভারতের খোঁজ খুঁজে বেড়ায়, যে দেশে ভিসা পেলে ভারতের মানবাধিকারের নিয়ে যারা আন্দোলন করেন তাদের মধ্যে অনেকেই যারপনায় আহ্লাদিত হন, সেই আমেরিকার প্রেসিডেন্ট বলছেন তিনি কাগজ দেখবেন। মনে আছে এখানে এই সাম্প্রতিককালে ভীষণ জনপ্রিয় হয়েছিল, কাগজ দেখাবো না, কাগজ দেখাতে হবে। সেরকম মিল আর কি। কেন সাদে কি বলছি, এই পুরো আমেরিকান ভার্সন অফ স্যার। দেখুন, এরপরেও যদি জাতীয় নির্বাচন কমিশনার মুচকি না হাসেন বা আত্মপ্রসাদ লাভ না করেন, তাহলে আর কবে হাসবেন? কিন্তু যে মুচকি হাসে তার ভাগ্য তো উপর থেকে মুচকি হাসে। আমরা যেরকম মনে করছি যে ট্রাম্প মুখ্য নির্বাচন কমিশনারকে না আমাদের মুখ্য নির্বাচন কমিশনারকে অনুসরণ করছেন, কেউ এমনও মনে করতে পারেন যে মুখ্য নির্বাচন কমিশনের আচরণ ওটা আসলে ট্রাম্প সাহেবের মতো। তিনি হয়তো ওই ট্রাম্প সাহেবের যখন যেরকম মনে হয়, আজ 50%, তো কালকে 100%, পরশু বলবেন 500%, কালকে আবার 50%, কাল 30%। তিনি তো এই সমস্ত যা খুশি যখন খুশি করেন, ওই আলোর সুইচ অন অফ করার মতো। সে একই জিনিস তো কেউ ওই মুখ্য নির্বাচন কমিশনের আচরণও খুঁজে পেতে পারেন।
বলতে পারেন তিনিও তো এই এসআইআরকে ফ্যানের সুইচ করে দিয়েছেন, ঘন ঘন অন অফ করে চলেছেন। কখনো অফলাইন হয়ে যাচ্ছে, অ্যাপে কিছু আপলোড করা যাচ্ছে না, আবার কখনো কখনো অনলাইন হচ্ছে, তখন গিয়ে সবাই মিলে ওই টাইম মেনে আপলোড করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন এই বিএলওরা। দেখুন 2002-এর তালিকাটা কি ছিল সেটা এতদিন আপনাদের কি করতে হয়েছে, যখন আমরা ফর্ম টর্ম ফিল আপ করেছি ততক্ষণ পর্যন্ত কি করতে হয়েছে, ওই নির্বাচন কমিশনের সাইটে গিয়ে সেই সময়ে আমাদের বিধানসভা কেন্দ্রের নামটা কি ছিল, কোন বুথে আপনি মানে কোন কেন্দ্রে, প্রথমে কেন্দ্রটা কোন কেন্দ্রে গিয়ে আপনি ওই ভোটটা দিয়েছিলেন, এবার তারপর তার আবার বিভিন্ন ঘরঠর থাকে আর কি, কত নম্বর ঘরে আপনি গিয়ে ভোট দিয়েছেন। মানে 2002-এর আবার খেয়াল করুন, এত কিছু মনে রেখে এবং মনে না থাকলে ঘেঁটে ঘেঁটে দেখতে দেখতে আপনি সেই তালিকায় নিজের হাতিপাতি করে নিজের নাম ফাম খুঁজেছেন। মন্দা কথা, কোনো রকম সার্চ অপশান ছিল না, ওই হাতিপাতি করে খোঁজাটাই সার্চ অপশান। 1000-1200 নাম, ভাবুন তো, তার মধ্যে নিজেকে বা বাবা মাকে খুঁজতে হচ্ছে, কি কেলেঙ্কারি কাণ্ড। এতদিন সব হ্যাপা ট্যাপা হয়ে যাওয়ার পর হঠাৎ তার মনে হলো সার্চ অপশানটা দেওয়া উচিত, দিয়ে দিলেন। এখন বাবা মা বা নিজের নাম দিয়ে সার্চ মারলেই কোথায় নাম রয়েছে তার ডিটেলস এসে যাচ্ছে। এটা কি গোড়াতে করা যেত না? এর আগে তো বিহারে হয়ে গেছে, তো একটা জায়গায় করলে তো মানুষের কোথায় কিসে হয়রানি হচ্ছে তার একটা আন্দাজ পাওয়া যায়, সেটা করা যেত না? করেননি। এখন হঠাৎ করে করলেন যখন অধিকাংশ লোকের কাজকর্ম হয়ে গেছে। আবার দেখুন এই যে এই যাবতীয় যে আমরা এনুমারেশন ফর্মগুলো ফিল আপ করেছি, বিশেষ কিছু নেই সত্যি সত্যি, কিন্তু যেটুকুনি আছে সেটার মধ্যে প্রভূত পরিমাণ লোকের মধ্যে বিভ্রান্তি ছিল। এখানে কি লিখবো, ওপরে কি লিখবো, কি হলে বাঁ দিকটা ফিল আপ করবো, কী হলে ডান দিকটা ফিল আপ করবো, এবং এই জটিলতা সবার জন্য ছিল। বিশ্বাস করুন, বহু মানে এর জন্য কে কত উচ্চশিক্ষিত, কে কতটা কম পড়াশুনো করেছেন এর কোনো ফারাক নেই, ধনী গরিব কোনো ফারাক নেই, সবাই টেনশনে পড়ে গেছেন এবং বিভ্রান্তিতে ভুগেছেন একটা বড় অংশ। আমার মনে আছে একজন আমার পরিচিত 20 বার ফোন করে ফেলেছিলেন। লাস্টে থেকে বললাম একটু টেনশনটা সরিয়ে রেখে একটু চেষ্টা করুন, দেখবেন সহজ হয়ে গেছে। কিন্তু আমিও বুঝতে পারছিলাম যে গোটা বিষয়টার মধ্যে একটা অদ্ভুত জটিলতা সৃষ্টি হচ্ছে যদি এই ফর্মের যেভাবে সাজানো হচ্ছে সেইটার জন্য। অথচ নির্বাচন কমিশনের বহু চেনা জানা এই সিস্টেমের মধ্যে অফিসার রয়েছেন যাদের কাছ থেকে একটু পরামর্শ নিলেই তারা একটু সরলীকৃত তাদের অভিজ্ঞতা থেকে, অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোটে বা এর আগে বিভিন্ন বিষয়ে এরকম ক্ষেত্রে দেখাশুনো করেছেন, তাদের অভিজ্ঞতা যথেষ্ট, তাদের পরামর্শ নিলেই তারা হয়তো ডিজাইনটা একটু সরলীকৃত করার ব্যবস্থা করে দিতে পারতেন, যাতে অন্তত কোথাও গিয়ে বিভ্রান্তিটা কমতো। সেটা যে করেননি সেটা পরিষ্কার। দেখুন রাহুল গান্ধী কবে থেকে বলছিলেন যে কমিশন ডিজিটাল ভোটার ডেটা দিক, তাতে তারা ভোট চুরি রুখতে পারবেন। এবার রাহুল গান্ধী তিনি তার মতো করে সব কিছু ধরার চেষ্টা করেন আর ফসকে যায়, সেটা আমরা জানি, কিন্তু সেটা আলাদা কথা। কিন্তু তিনি ভোট চুরি ধরতে না পারলেও ঘাটালের এক মহিলা তিনি কিন্তু এই সার্চ অপশানের জেরে একটা বড় জিনিস পেয়ে গেছে। আপনারা ভাবছেন কি এটা তিনি নিশ্চয়ই নিজের নাম ঠাম বা তার বাবার নাম এ সমস্ত পেয়েছেন টেয়েছেন এ সমস্ত ভাবছেন, তো ভাবছেন এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম যে সেই ভোটার তালিকায় নিজেদের খোঁজার কাজটা সহজ হয়েছে, তার থেকেও বড় এই মহিলা ভোটার তালিকার এই নবসংযোজিত সার্চ অপশানের জেরে তার হারিয়ে যাওয়া স্বামীকে ফিরে পেয়েছেন। সিরিয়াসলি এটা অত্যাশ্চর্য ঘটনা। এটা ওই ঘাটালের মনসুকার কিশোরচক গ্রামের ঘটনা, জানেন? সেখানকার কার্তিক মাইতি হায়দ্রাবাদে সোনার কাজ করতেন, বউ বাচ্চার সঙ্গেই থাকতো। এবার 8 বছর আগে স্ত্রী সন্তানকে তিনি বাড়িতে পাঠিয়ে দেন, আর তারপর নিজে বেবাক উধাও হয়ে যান। পরিবার আর খোঁজ পায়নি তারপর তার। এবার এসআইআর এর ফর্ম পূরণ করতে বসেছিল পরিবার, স্বাভাবিকভাবে তারা যেটা জানেন সেই অনুযায়ী কার্তিক মাইতির নাম,
তার বাবার নাম, এই সমস্ত দিয়ে তাদের হঠাৎ মনে হচ্ছে সার্চ যখন করা যাচ্ছে একবার কার্তিক মাইতিকেও সার্চ করে দেখি। সুতরাং কার্তিক মাইতির নাম, তার বাবার নাম দিয়ে সার্চ করেছেন, আর করতেই কার্তিক মাইতি বেবাগ ধরা পড়ে গেছে। কি দেখা গেছে জানেন? দক্ষিণ 24 পরগনার সোনারপুরে তার ফর্ম আপলোড হয়েছে। সেই ঠিকানা ধরে খোঁজ করতে গিয়ে স্ত্রী দেখেন যে কার্তিক মোটেও পুরাণের কার্তিক নন। দেব সেনাপতি অবিবাহিত ছিলেন, আর কলির কার্তিক সোনারপুরে আবার সংসার পেতে বসে আছেন, সন্তান সন্ততিও হয়ে গেছে। এবার প্রথম স্ত্রী একটা অসাধারণ কাজ করেছেন, সতীন সহ স্বামীকে নিয়ে বাড়ি ফিরে এসছেন। এবার কার্তিকের দ্বিতীয় বিয়েটা রেজিস্ট্রি করে হয়েছে। এনুমারেশন ফর্মে তিনি জীবনসঙ্গিনীর জায়গায় দ্বিতীয় স্ত্রীর নামটাই তাই লিখেছেন। অর্থাৎ মুর্শিদাবাদের শুকুর আলী তার দুই স্ত্রীকে নিয়ে যে একটা অদ্ভুত গোলমালে পড়ে গেছিলেন, জায়গা রয়েছে একটা, স্ত্রী দুজন, কার নাম লিখবেন সেটা নিয়ে মহাগোলযোগ। কার্তিক মাইতির ক্ষেত্রে অন্তত সেটা হয়নি। আমি আমার প্রথম স্ত্রী থাকতেও ফের আমি দুসরা জায়গাটা বিয়ে করেছিলাম স্যার, মুখ লজ্জার কারণে আমি মুখ দেখাতে পারবো না বলেই আমি আড়ালে ছিলাম। আমি যে এসআইআরের ফর্ম ফিল আপ করেছিলাম, আমি যখন জমা দিতে যাই আমার এখানে সেটা লোড নিচ্ছিল না। তো আমি তাদেরকে বলে আসছিলাম যে তোমরা এই জিনিসটা একটু খতিয়ে দেখো। তো ওখানে তার স্ত্রী মানে তার ছবি দিয়ে এসআইআর ফর্ম পূরণ করে দিয়েছেন। এবারে আমি যখন এটা আপলোড করছি অনলাইনে, তখন ওর ঠিকানা অলরেডি তখন সেখানে মানে লোড হয়ে গিয়েছে। দেখুন, এসআইআর ফর্মে যে ছবি দেওয়া হচ্ছে সেটা নির্বাচন কমিশনের অ্যাপে আপলোড হওয়ার পর এআই স্ক্যানিং হয়, আর তাতে ভোটার তালিকা আর ভোটার কার্ডের ছবি মিলিয়ে দেখা হয়। আর শুধু তাই নয়, ডেটা ব্যাংকে যদি অন্য কোনো ছবি থাকে তাহলে সেটাও স্ক্যানিংয়ে ধরা পড়ে যায়। কার্তিক মাইতি এভাবেই ধরা পড়ে গেছেন। আর শুধু কার্তিক মাইতি নয়, আজ পর্যন্ত 58,164 জন এরকম ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে, কারণ এইভাবেই ধরা পড়ে গেছে যে তাদের অন্য জায়গায় নাম রয়েছে। এবার মৃত ভোটার তারা বাদ গেছেন 15,53,000, নিখোঁজ 2,61,000 ভোটার। মানে বুঝতে পারছেন, সব মিলিয়ে 27,71,000, মানে প্রায় 28 লক্ষ ফর্ম আনকালেক্টেড রয়েছে। এটা পুরোটা মিলে ধরা হচ্ছে আর কি। মানে মৃত, যাদের পাওয়া যায়নি, বা যাদের অন্য জায়গাতেও ওই ভোটার তালিকায় নাম রয়েছে বলে বাদ গেছে। মানে এই না পাওয়ার সংখ্যাটা শেষ পর্যন্ত যেখানে পৌঁছবে সেটা ওই খসড়া তালিকার থেকে বাদ যাবে। এটা আলাদা করে একটা তালিকা প্রকাশ হবে, আর ওই খসড়া তালিকার সঙ্গে এরপর খসড়া তালিকা প্রকাশের পর যে নতুন ভোটাররা ভোটার হওয়ার জন্য আবেদন করবেন, তার মধ্যে যারা যারা নতুন ভোটার হবেন তাদের নামটা যোগ করে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে। এবার এখন পর্যন্ত যা পরিস্থিতি, এই রোজ যেরকম আপডেট দিচ্ছি আর কি, এই আপডেট দেওয়াটা একটা নতুন কাজ হয়েছে। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে যে ওই 6,70,71,00,000 মতো নাম ডিজিটাইজড হয়েছে, ওই ফর্মগুলো আপলোড করা হয়ে গেছে। মানে হিসেব মতো আর 1 কোটি খানেকের মতো বাকি আছে কাজটা, প্রায় শেষ করে এসছে নির্বাচন কমিশন, এটা বলতেই হবে। এবার এই যত ফর্ম এইভাবে এখন অবধি তোলা হয়েছে এবং যা এখন অবধি ওই পাওয়া ঠাওয়া গেছে আর কি, তাতে যা বোঝা যাচ্ছে এই 28 লক্ষের মতো নাম বাদ যাচ্ছে এখন অবধি। এরপর ওই যেরকম বলেছিলাম 6 কোটি যখন আপলোড হয়েছিল তখন 26 লাখ নাম ছিল যাদের বিভিন্ন গরমিল আছে, ম্যাপিং করা যাচ্ছে না, যাদের হয়তো এরপরে ওই শুনানির জন্য ডাকা হবে, যারা ম্যাপিং করে দিতে পারবেন বা কাগজপত্র দেখিয়ে প্রমাণ করে দিতে পারবেন তারা বৈধ ভোটার, তাদের নাম থাকবে, যারা পারবেন না বাদ যাবে। তো নাম্বার নিয়ে আর কিছু বলছি না, ওটা নিয়ে এখন নেতারা মাথা ঘামাচ্ছেন, ফলে ওটা তারা মাথা ঘামান। কিন্তু দেখুন, এই যে নতুন ভোটারের কথাটা বললাম না, এখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। দেখুন, নতুন ভোটারের ব্যাপারে আপনাদের জানানোটা আমাদের কর্তব্য, কারণ এটা একটা মানে মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট ইনফরমেশান। এবার সমস্ত এই ভোট সংক্রান্ত বিষয় নিয়ে মানুষজন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন, তাই আমি একটু সহজ করে বলে দিই।
ওই যা বললাম 9 তারিখ খসড়া ভোটার তালিকাটা প্রকাশ পাবে। তারপর যারা নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে চান, মানে যাদের বয়স 18 হয়ে গেছে, তারা তারপর আবেদন করতে পারবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, এই যে এখন পর্যন্ত এসআইআর হলো, সেখানে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, ওই এনুমারেশন ফর্ম, শুরুর দিকে খেয়াল করে দেখুন শুধু অফলাইন, মানে ওই কাগজের ফর্মই ফিল আপ করার বন্দোবস্ত ছিল। এইভাবে বেশ কয়েকদিন যাওয়ার পর নির্বাচন কমিশন জানিয়েছিল যে না, এবার থেকে অনলাইনেও ফর্মটা ফিল আপ করা যাবে। তার মানে আপনাকে ধরতে হবে প্রাথমিকভাবে প্রাধান্য দেওয়া হয়েছিল ওই অফলাইনে, মানে খাতায় কলমে লিখে, কাগজে ফর্মে লিখে ফর্ম ফিল আপ করাটাকে। কিন্তু সেই চিন্তাটা ওই পরবর্তী ক্ষেত্রে হঠাৎ অনলাইন করার পর কেন যেন বদলে গেছে নির্বাচন কমিশনে। তারা কি ঠিক করেছে জানেন, ওই যারা নতুন ভোটার হতে চান তাদের ফর্ম ফিল আপ করাটা শুধু ওই অনলাইনেই হবে, অফলাইন প্রসেস আর হবে না। এবার দেখুন, এতদিন ধরে অফলাইনে এই প্রসেসটা অন ছিল, হঠাৎ কমিশন অনলাইনে চলে গেল কেন? তাদের কি মনে হচ্ছে যে এতে খুব তাড়াতাড়ি হবে? হবে হয়তো, কাগজপত্র বাঁচবে, এটা ঠিক, কিন্তু উল্টো দিকটা ভাবুন তো, ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম ফিল আপ শুধু তো শহর থেকে করে না, শুধু তো যারা ওই এই সমস্ত অনলাইন প্রসেসের সঙ্গে সড়গড় তারা করে না। বিভিন্ন জায়গায় যেখানে এখনও এই অনলাইন প্রসেসটা অতটা প্রচলিত নয়, সেখানকার ছেলেমেয়েরাও তো আবেদন করবে, তা সেখানে সমস্যা হবে না পুরোটা অনলাইন হয়ে গেলে? হয়তো দেখা যাবে তাদের অন্য কারুর ওপর নির্ভর করতে হচ্ছে। এবার নির্ভর করা মানে কি? নিজের ব্যক্তিগত তথ্য অন্য কারুর হাতে তুলে দেওয়া। এবার তো ঠিক হয়েছে যে ওই তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক, কারণ আধার কার্ডের ফোন নম্বরে ওটিপি যাবে, সেটা দিলে তবে দরখাস্ত জমা পড়বে। মানে বুঝতে পারছেন, একটা নতুন করে এখন সবাই মাথার মধ্যে তো এত সৃষ্টিশীল হয়ে গেছে, কে কোথার থেকে কি জালিবাজি করে নেবে কোনো কিছুরই তো এখন তালকুল ইয়ত্তা পাওয়া যাচ্ছে না। সে আরও একটা রাস্তা, আরও একটা হয়রানির রাস্তা নির্বাচন কমিশন খুলে দিচ্ছে না তো। সোজা জিনিসটা সোজাভাবে করতে এদের যে কি সমস্যা, কেন যে এরা বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে, এখানকার মানুষজনের কথা মাথায় রেখে কাজকর্মগুলো করেন না, বিশ্বাস করুন এইটা কিছুতেই মাথায় ঢোকে না। সমস্যা কি, আমাদের বাঁকুড়া জেলার মধ্যে অনেক জায়গাতে ইন্টারনেট ঠিকভাবে সুবিধা নেই, তার জন্য গরিব মানুষদের কি প্রচুর অসুবিধা হয়ে যাবে। সঙ্গে বলতে যেন অফলাইনটাও চালু থাকে, কারণ গ্রামাঞ্চলে এক এক জায়গায় দেখা যায় যে আমাদের যে সেখানে সংযোগ নেই। গ্রাম বাংলার ইন্টারনেট খুবই কষ্টকরভাবে চলে, ইন্টারনেট পাওয়া যায় না, নেটওয়ার্ক সেরকমভাবে নেই, যে হারে রিচার্জ সবাই রিচার্জও করতে পারে না। 90% উপর মানুষ অফলাইনের উপরে নির্ভরশীল, কিন্তু অনেক অসুবিধা গ্রামের মানুষ, সবাই তো লেখাপড়া জানে না ঠিক মতো, ফর্ম ফিল আপ করতে পারে নাই, সাইবার ক্যাফের অনেক অসুবিধা আছে। এডুকেশনালি ওয়েল ডেভেলপড তারা নয় তো গ্রামের মানুষ, এবং যার ফলে আমার মনে হয় অফলাইন এই অনলাইনের চাইতে অফলাইনটা গুরুত্ব দেওয়া ভালো। যখন ডিজিটাল পে করবার কথা আসে তখনও এই ধরনের কথা উঠে এসেছিল যে এটা কিভাবে সাকসেসফুল হবে। আজকে দেখা যাচ্ছে পৃথিবীর সবথেকে বেশি ডিজিটাল পে আমাদের ভারতবর্ষে হচ্ছে। দেশকে এগোতে দিন, নেতিবাচক মনোভাব বর্জন করুন। যে যার মতো করে নিজেদের প্রচার করে, আত্মপ্রচার, কারুর আত্মপ্রচারণা পার্টির প্রচার। দেখুন, এই ইউপিআইতে পেমেন্ট করা আর ভোটার তালিকায় নাম তোলা এক জিনিস হলো? আমার ধারণা শঙ্করবাবু সেটা জানেন। মফস্বল শহরে সাইবার ক্যাফে পাওয়া যাবে, আধা শহরগুলোতেও পাওয়া যাবে, কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চলে সেখানে মানুষ কী করে ইন্টারনেট পাবে? সেখানে এই সমস্ত সিস্টেম কি করে পাবে? নাকি তারা ভাবছেন যে সে সমস্ত জায়গায় তাহলে রাজনৈতিক দলগুলোর ক্যাম্প করার সুবিধা হবে, তাহলে সরাসরি ওই শুরুতে নাম তোলার সময় থেকেই ওই ভোটারের টিকি বেঁধে নেওয়ার একটা সুযোগ তারা পেয়ে যাবেন, একদম শুরুতেই দীক্ষিত করে দেওয়া যাবে, এরকম ভাবনা আর কি। রাজনীতিকদের ভাবনা রাজনীতিকদের মতোই হয় আর কি। দেখুন, গুজরাটের গির অরণ্যের মধ্যে না একটা মন্দির ছিল, সেখানে থাকতেন মহন্ত হরিদাসজি উদাসীন। তার একার ভোট নেওয়ার জন্য চারজন ভোট কর্মী গিয়ে সেখানে ভোট কেন্দ্র তৈরি করত। বছরের বছর প্রত্যেকটা নির্বাচনে এটা হয়েছে। উদ্দেশ্য কী ছিল? একজন ভোটারও যাতে বাদ না যায়।
2019-এ উদাসীর মারা যাওয়ার পর এটা বন্ধ হয়েছে। মানে সরকার বা নির্বাচন কমিশনের মূল লক্ষ্য কি? যাতে সববার ভোট নিশ্চিত করা যায়, এটাই তো। এটা একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার এই অনলাইনে ফর্ম পূরণের শর্ত দেওয়ায় এই উদ্যোগটা ধাক্কা খাবে না তো? এবার কমিশনের তরফে পাল্টা যুক্তি দেওয়া হতে পারে, ওই শঙ্করবাবুর মতোই। ডিজিটাইজেশনের দিকে তাকিয়ে দেখুন, শহর কলকাতা অনেক পিছিয়ে আছে, গ্রাম মফস্বল সেক্ষেত্রে কত এগিয়ে। সুতরাং ওখানটাতেই তো আপনারা যেখানটায় বলছেন সমস্যা হতে পারে, সেই জায়গাতেই তো এই আধুনিকতা আগে পৌঁছেছে, এই শহর কলকাতা পিছিয়ে আছে। এটাও ফেলে দেওয়ার কোনো জায়গা নেই। সত্যিই তো শুধু নির্বাচন কমিশনের ডেটা নয়, ওই তৃণমূল কংগ্রেসের সমীক্ষাতেও তো দেখা গেছে যে কলকাতার বেশ কয়েকটা বিধানসভা এই ডিজিটাইজেশনে পিছিয়ে রয়েছে। কারণ কি? একাধিক। ওই বড় বড় আবাসনগুলোতে অনেকের মধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো তাগিদ নেই, ফর্ম জমা দেওয়ার ব্যাপারেও এমনভাবেই গুরুত্ব দিচ্ছেন না অনেকে। আবার বেশ কিছু গণ্ডগোল, সেগুলো হয়তো খুঁজে পেতে দেখলে দেখা যাবে সেগুলো একদম এই শহর কেন্দ্রিক, যার জন্য ভোটার তালিকা অনুযায়ী যখন নির্দিষ্ট ঠিকানায় ওই বিএলও পৌঁছে যাচ্ছেন, তখন সেই ঠিকানায় কাউকে পাওয়া যাচ্ছে না। গ্রাম এবং শহরের মধ্যে ভৌগোলিক পার্থক্য রয়েছে, যে পার্থক্যের কারণে শহরের এসআইআর প্রক্রিয়া সম্পাদনের হার হয়তো অনেকটাই কম। এবার এই অনেকগুলো কারণ হতে পারে, অথবা এর পেছনে কোনো চোরা কারণও থাকতে পারে, জানেন তো, যে কারণটা খুঁজে পেলে হয়তো আবার একটা নতুন দিগন্ত আপনার আমার সামনে খুলে যাবে। মানে এই এসআইআর যে ওই একদম খনির মতো করে খুঁড়তে খুঁড়তে লাস্টে যেরকম সোনা পাওয়া যায়, অথবা ওই মন্থন যখন অমৃত পেতে করা হয়েছিল সেই রকম বিভিন্ন জিনিস যে উঠেছিল, তেমনি এসআইআরের মন্থনে যে কত কিছু উঠে আসছে তার কোনো ইয়াত্তা নেই। তবে হ্যাঁ, এটা ঘটনা, এই গ্রাম বলুন শহর বলুন, এই নির্বাচন কমিশনের অ্যাপ নিয়ে কিন্তু এই বিএলওরা রীতিমতো নাজেহাল হচ্ছেন। হয়তো সকালে ঠিক কাজ করছে, বিকেলে স্লো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার মাঝখান থেকে নির্বাচন কমিশন ও সমস্ত নিয়ে মাথা না ঘামিয়ে তারা শুধু টাইম গুনছেন, সময়ের মধ্যে তাদের যে টার্গেট সেটা তারা ফুলফিল করে কৃতিত্ব নিতে পারলেন কি পারলেন না। ওয়েন সামথিং রং, স্ক্রিন সাদা হয়ে যাচ্ছে, তারপরে অন্য নাম চলে আসছে, স্ক্যান করলে নিচ্ছে না, এটা কন্টিনিউ চলছে। একটা বড় হাউজিংয়ে কোন ফ্লোরে কে থাকেন সেখানে গিয়ে দেখছি নেই। প্রচুর লোকজন ভোটার কার্ড এখানে ছিল, এখন অন্যত্র শিফট করে গেছেন, যার জন্য তারা নোটিশ পাওয়ার পরে আমাদের কাছে ফর্ম নিতে আসছেন। আর কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা, প্রপার অ্যাড্রেস যেহেতু নেই, আমরা প্রত্যেকটা ফ্ল্যাটের দরজায় দরজায় পৌঁছাতে কিন্তু মানে খুব চাপ হচ্ছে এই ব্যাপারটা। দেখুন, শুধু নির্বাচন কমিশন নয়, তৃণমূল কংগ্রেসের দিদির দুধ সার্ভারেও কিন্তু এই কলকাতার এন্ট্রি আশানুরূপ নয়, ওই যেটা বলছিলাম। এবং তা নিয়ে ভার্চুয়াল মিটিংয়ে রিপোর্ট কার্ড পেশ করে শীতল বার্তাও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 100% নাম তোলার জন্য নেতাদের ব্যাগ গুছিয়ে 9 দিনের জন্য বাড়ি ছাড়া হতে বলেছে। এবার দেখুন, খসড়া তালিকায় যাদের নাম বাদ যাবে, শুনানিতে যাওয়ার আগে তারা যাতে সব নথি পেয়ে যেতে পারেন, তার জন্য তো বিশেষ উদ্যোগ নিচ্ছে কলকাতা পুরসভাও। বার্থ আর ডেথ সার্টিফিকেট অনলাইনের পাশাপাশি অফলাইনেও দেওয়া হবে। 50 বছরের পুরনো রেকর্ডও তৈরি রাখার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাহলে বুঝতে পারছেন, এগুলো সবই তো এসআইআর প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করার ইঙ্গিত, দুটো ক্ষেত্রেই। তাহলে আজ তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেল কিসের প্রতিবাদ করতে? তারা যে 5 দফা প্রশ্ন করেছেন, তাতে বিএলওদের ওই সব বিএলও এবং তার সঙ্গে সব মিলিয়ে ওই 40 জনের মতো তারা যে মারা গেছেন এই এসআইআরের কারণে তার উল্লেখ করেছেন। আরও বিভিন্ন তাদের বক্তব্য রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর স্থগিত রাখতে বলেছিলেন, এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয়। মানে মোদ্দা কথা, তৃণমূল তাদের দেখে মনে হচ্ছিল তারা এসআইআর প্রক্রিয়ার বিরোধী, অন্তত এবার যে ফরম্যাটে হচ্ছে তার বিরোধী। আবার এই দুটো উদাহরণ যে শুরুর দিকে দিলাম, সেটা দেখে তো আপনাদের মনে হচ্ছে
যে তৃণমূলই ঝাঁপিয়ে পড়ে এসআইআর প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাচ্ছে। ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন 100% যাতে এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে জমা পড়ে যায় তার ব্যবস্থা করতে হবে। এটা শুনলে আপনাদের মনে হবে না নির্বাচন কমিশনার বলছেন? দেখুন, এদিকে তারা এই কথা বলছেন, ঝাঁপিয়ে পড়েছেন এসআইআর এগিয়ে নিয়ে যেতে, আবার সেই তৃণমূলই কমিশনে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটা দেখে কারোর মনে হতে পারে আরে এটা কি হচ্ছে, কথায় আর কাজে তো মিলছে না। নির্বাচন কমিশন সূত্রে আমরা কি জানতে পেরেছি জানেন? তৃণমূলের প্রতিনিধি দলকে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত বিএলওদের ওপরে যেন কোনো রকম চাপ সৃষ্টি না করা হয়। মানে ওই নাম বাদ যাওয়া, মৃত বা অন্যান্য যা ভোটার বিভিন্ন কারণে যাদের নামগুলো পাওয়া যাচ্ছে না সেই সমস্ত কত বাদ গেল। মোদ্দা কথা সবাই তো এই একটা জিনিস নিয়েই মাথা ঘামাচ্ছে, কত বাদ গেল। এই বাদ গেল করে যেন বিএলওদের ওপর চাপ দেওয়া না হয়, একদম স্পষ্ট ভাষা নাকি জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এবং তারা নাকি জানিয়ে দিয়েছেন যে নিশ্চিন্তে থাকুন, ভারতীয়রাই ভোট দেবেন, বাংলাদেশিরা নন। এবার যে বিষয়টা আপনার আমার চোখের সামনে হয়নি এবং যেটা নিয়ে সরকারিভাবে কারোর ভাষ্য নেই নর্মালি ওই বৈঠকের সময়, ফলে তারা পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে যা পাওয়া যাচ্ছে, যা জানা যাচ্ছে আমনা সামনে মিটিংয়ের সময়টা তো আমরা জানি না, সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। একদল ওদের সতর্ক করে দিয়েছেন এই সমস্ত বলবেন না, আপাতত চাপ সৃষ্টি করবেন না। আর একদল বলছেন যে তারা 5টা প্রশ্ন করেছিলেন যার একটারও জবাব দিতে পারে নির্বাচন কমিশন। এবার যে যেটা বলে খুশি হন তারা খুশি হন, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এটাতে আপনার আমার কতটা লাভ বা কোন জায়গায় ক্ষতি সেটা বুঝে নিন। দেখুন, মোদ্দা কথা হচ্ছে এই মুহূর্তে গোটা বিষয়ে 3টে পক্ষ, তৃণমূল, বিজেপি এবং নির্বাচন কমিশন। তাতে তৃণমূল এবং নির্বাচন কমিশনের কার্যকলাপের কথা বললাম, আর বিজেপির তরফে যে অফিসিয়াল সাংবাদিক বৈঠক হয়েছে তাতেও কিন্তু ওই জাতীয় নির্বাচন কমিশনারকেই আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে ওই জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে পশ্চিমবঙ্গে ওই স্যাটেলাইট প্রশাসন চালাতে পারবেন না, মানে দেখাশোনাটা ওখান থেকে বসে রিমোট কন্ট্রোলে চালাতে পারবেন না, তাকে রাজ্যে আসতে হবে, দেখতে হবে যে এখানকার নির্বাচন কমিশনার তিনি কি অবস্থায় রয়েছেন। ভেবে দেখুন, রাহুল গান্ধীর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবারই টার্গেট কিন্তু ওই নির্বাচন কমিশন। কি অদ্ভুত না? অথচ যখন অভিযোগ জানানো হয় দেখুন তখন এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল তারা প্রত্যেকে অভিযোগ করেন ওই জাতীয় নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে কাজ করছে, আর বঙ্গ বিজেপি সেই জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি তো আবার একই সঙ্গে মুখ্য সচিবের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। একদিকে এসআইআর এর বিরোধ করছেন, অন্যদিকে 10 জন এমপিকে পাঠিয়ে দিয়েছেন জ্ঞানেশ কুমারজির কাছে পা ধরার জন্য। বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, অন্যদিকে মনোজ পন্তকে লাগিয়েছেন ফোন করে করে ইআরও, এইআরও, ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার। ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। তার মানে ওরা কি কন্ট্রোল করছে ইলেকশন কমিশনকে? এই উত্তরটা আমাদের চাওয়ার দরকার ছিল। দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্য থেকে তো একটা ব্যাপার পরিষ্কার, তার মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশনের বিএলওদের ওপরে যারা রয়েছেন তাদের ওপরে চাপ সৃষ্টি করছেন মুখ্য সচিব, এবং তার ফলে মানে এইটুকুনি তিনি বলেছেন, কিন্তু সেটা যখন তার কাছে মানে মনে হচ্ছে যে দুশ্চিন্তার বিষয় এবং যার জন্যে তিনি বিশেষ পর্যবেক্ষক চাইছেন, তার মানে তার মনে হচ্ছে যে ওই চাপে কাজ হচ্ছে, এরা চাপের সামনে কুঁকড়ে যাচ্ছেন। অর্থাৎ যে নাম বাদ যাওয়ার গতি, এখন পর্যন্ত যে পরিমাণ নাম বাদ ঠাদ যাচ্ছে সেটাতে তিনি খুব একটা খুশি হননি। এটাই তো পরিষ্কার বাংলা। কারণ তার এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর কারণ আছে, তিনিই তো সবার আগে কোটির ওপর চলে গেছিলেন, ফলে তার বক্তব্যের সাথে ফারাক থাকলে তার তো মাথা ব্যথা হবেই। এবার দেখুন, শুভেন্দু অধিকারী বিশেষ পর্যবেক্ষক চাইলেন, আর বাংলায় বিশেষ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এইভাবে গোটা বিষয়টা দেখা যেতে পারে, কারণ সত্যিই তো নির্বাচন কমিশন এখানে বিশেষ পর্যবেক্ষক পাঠাচ্ছে। সুব্রত গুপ্ত স্পেশাল অবজারভার হয়ে আসছে এবং তার অধীনে 12 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় ঘুরে বেড়াবেন। তাহলে তৃণমূল কী নিয়ে প্রতিবাদ জানাতে গেল?
রাজ্য নির্বাচন কমিশন, তাহলে কি তারাও কি বলবে যে আসলে আমরাও বলেছিলাম যে সব ঠিকঠাক হচ্ছে না, ওই জন্য আমাদের বক্তব্য শুনেই জাতীয় নির্বাচন কমিশন তারা এরকমভাবে স্পেশাল অবজারভার পাঠালো, পর্যবেক্ষক পাঠালো। আবার দেখুন বিজেপি তৃণমূল দুদলেরই দাবি এক হয়ে গেল এবং তাদের বলার ধরন পরবর্তী ক্ষেত্রে হয়তো এরকম হবে, তারা বলেছেন বলেই এই পর্যবেক্ষক এসছেন। কিন্তু এটা তো ঘটনা এরকম চট জলদি হট করে ঠিক হলো, একদল গেলেন সকালে, আরেক দল গেলে আরেকজন বক্তব্য রাখলেন বিকেলে, আর তার কয়েক মিনিটের মধ্যেই নতুন অবজারভার চলে এলো। ব্যাপারটা তো ওইভাবে হয় না, মানে বিষয়টা সিদ্ধান্তটা আগেই হয়ে গেছিল, এরা পরবর্তী ক্ষেত্রে হয়তো তার ইঙ্গিত পেয়েছেন, ওই জন্য সবাই বলে একটুখানি আপনার আমার কাছ থেকে গুরুত্ব বার করে নিলেন যে এরা জানেন সব, বা এদের কথার বিরাট দাম আছে, এরা তৃণমূল ভাববে বা বলতে পারে যে তারা চাপ সৃষ্টি করলো বললে পর্যবেক্ষক এলো। একই কথা শুভেন্দু অধিকারীও দাবি করতে পারবেন, মানে যে যাতে খুশি হন আর কি। আমরা কি দেখছি, জাতীয় নির্বাচন কমিশন করা হচ্ছে। এবার জাতীয় নির্বাচন করা হচ্ছে, এই বিষয়টার ফাঁকে এই দুদলের যে চাপানোতর, এটা কিন্তু একই লক্ষ্যে। এবার তৃণমূলের বক্তব্যটা যদি থাকে তাহলে আমার একটা জিনিস মনে হচ্ছে, দেখুন খেয়াল করে, ওই আগেই বললাম তৃণমূল তারা একদিকে বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছে, অথচ একই সঙ্গে প্রক্রিয়াটা সম্পন্ন করতে মানে প্রবলভাবে উৎসাহী এবং প্রবলভাবে সহায়তা করছে, উদ্যোগী হচ্ছে নিজেরা। এবার এটাকে কেউ বলতে পারেন এটা কি হলো, একই সঙ্গে একই অঙ্গে দুই রূপ? এটা তো খুব সহজ ব্যাপার, যেটাকে অনেকে দ্বিচারিতা বলেন আর কি। ওয়াক অফ আইন নিয়েও তো সে একই জিনিস দেখা যাচ্ছে, প্রথমে বিরোধিতা, এখন মান্যতা। কেন্দ্রের নতুন ওয়াক অফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে একজনের গায়েও আঁচ পড়তে দেবেন না। তারপর কি শুনলাম, আন্দোলনটা দিল্লি গিয়ে করুন, কারণ এখানে তৃণমূলের সরকার আছে। মানে ওয়াক অফ নিয়ে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেটার হ্যাপা বা দায়িত্ব এখানে নিতে রাজি হয়নি সরকার। আমরা তো দেখেছি ওয়াক অফকে নিয়ে, ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে সেই আন্দোলনের জেরে এখানে রাজ্যে দুটো প্রাণহানি পর্যন্ত হয়েছে। সুতরাং কোন সরকারই বা চাইবে যে তার রাজ্যে সুস্থিতি নষ্ট হোক? সেই তৃণমূল সরকারই এবার একটা নোটিশ দিয়েছে সরকারি সাইটে, এবং তাতে জানা যাচ্ছে যে বিডিওদের একটা ডেডলাইনও দেওয়া হয়েছে, 5 ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব ওয়াক অফ সম্পত্তির খতিয়ান ওই পোর্টালে তুলতে হবে। কেন্দ্র তো এই নির্দেশই দিয়েছিল, মানে কেন্দ্রের নীতি দ্রুত রূপায়ণ করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য, এবং দ্রুত শেষ করারও নির্দেশ এসছে। কেন্দ্র যেটা বলেছিল সেই নিয়ম, যেটার প্রাথমিকভাবে বিরোধিতা ছিল। দেখুন এসআইআরে বিএলও আর বিএলএরা ডেডলাইনে আছেন, এবার বিডিওরাও ডেডলাইনে চলে এলেন, মানে চারপাশে ডেডলাইনের ছড়াছড়ি। কিন্তু এক্ষেত্রে যাদের জন্য ডেডলাইন মানে সংখ্যালঘুরা, তারা কি করবেন এবার? এতদিন যে সংখ্যালঘুরা আন্দোলন করলেন, আগুন জ্বলল, মৃত্যু পর্যন্ত হলো, সেই সব প্রতিবাদ কি মাঠে মারা গেল? খোদ ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আর তার সংগঠনও তো পথে নেমেছিল, তিনি এবার তার সংখ্যালঘু অনুগামীদের কি বোঝাবেন? তার সরকারই তো এই যাবতীয় নির্দেশগুলো মানার নির্দেশ দিয়ে দিয়েছে। যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াক অফ নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে হাত ফাত কেটে একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেলেছিলেন, তিনি কি বলবেন? এবং সবথেকে বড় কথা, সবাই মিলে সংখ্যালঘুদের কি বোঝাবেন? ওয়াক অফ আইন ভালোর জন্যে, এটা এখন বোঝাতে গেলে হিতে বিপরীত হবে। ফিরহাদ হাকিম বলেছেন তারা এখনও ওয়াক অফ আইনের সংশোধনীর বিরোধী, কিন্তু নিয়মটার পক্ষে। এটাও তো ঠিক কথা, তিনি কিন্তু টেকনিক্যালি ভুল কিছু বলেননি, কারণ যত যাই হোক, যে পার্টির সরকারই হোক, আসলে তো একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র তারা যে নিয়ম করছে, দেশের যে নিয়ম, যে আইন, তার বাইরে তো একটা রাজ্য সরকার যেতে পারে না। এটা তাদের বাধ্যবাধকতার জায়গা। এটা কি তারা আগে জানতেন না? এটা ওই কেন্দ্রের নিয়ম যে আলটিমেটলি মানতে হবে, এটা কি আন্দোলনের শুরুতে মাথায় ছিল না? এবার তহা সিদ্দিকিরা একে এখন কেন্দ্রের প্রতি আনুগত্য বলছেন, কারণ তারা এমনিতেই তহা সিদ্দিকিরা বেসুরো গাইছেন, তাদের বলার পক্ষে সুবিধা হয়ে যাচ্ছে।
এবার শাসক বলতে পারে যে এটা আনুগত্য না, এটা বাধ্যকতা, কিন্তু প্রশ্ন হলো যাদের এ সমস্ত বলা হবে তারা এখন কতটা বুঝবেন? তাদের তো আগেই অন্যরকম বুঝিয়ে দেওয়া হয়েছিল, তারাও আবার ডেডলাইন দিয়ে বসবেন না তো। বিলের বিরুদ্ধে আপনার রাত্রিবেলার আলো নিভিয়ে সবাইকে বার করে দিয়ে মক বিল পাস করেছে, ওটার বিরুদ্ধে আজও আছে। কিন্তু নথিবদ্ধ আমার সরকারি, আমি এই ট্রান্সপারেন্সি, আমার কর্পোরেশনে কত জমি আছে, ওয়েবসাইটে দিতে আমার ক্ষতি কি আছে? পর্দার সামনেটা দেখছি কি কুস্তি, পর্দার আড়ালে এরা দোস্তি। বিজেপি চায় তৃণমূল পশ্চিমবাংলায় ক্ষমতায় থাকুক, আর তৃণমূল মনে প্রাণে চায় কেন্দ্রের বিজেপি থাকুক। মানতে হবে ভারতবর্ষের আইন। মমতা বন্দ্যোপাধ্যায় কি, তার ক্ষমতা আছে কি ভারতবর্ষের আইনসভায় পাশ করা কোনো আইনকে আটকানোর? তো বিজেপির বিটি তৃণমূল, এটা আমরা বিশ্বাস করি না, কিন্তু এখন দেখি ওই কথাটা সাধারণ মানুষও বলতে আরম্ভ করেছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গে। এই সুবাদে পশ্চিমবঙ্গে যারা জমি মাফিয়া, তারা রেজিস্ট্রেশন না হওয়ার জমিগুলোকে বার করে দখল করতে ময়দানে নেমে যায়, এটা কিন্তু আমাদের কাছে আশঙ্কা। মুখ্যমন্ত্রী কখনো বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে, তাহলে তিনি কেন বলছেন? তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন। এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন। দেখুন, বাংলায় একটা চলতি প্রবাদ আছে জানেন তো, চাচা আপন প্রাণ বাঁচা। এই সংখ্যালঘুদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এটা কারা বুঝিয়েছিল? সবাই বুঝিয়েছিল। তৃণমূল, আইএসএফ, জামিয়াতে উলেমায়ে হিন্দ, ফুরফুরা শরীফের পীরজাদারা, কে বোঝায়নি? কেন বুঝিয়েছিল? কারণ যতক্ষণ আতঙ্ক থাকবে ততক্ষণ নির্ভরতা থাকবে, এবার নির্ভরতা মানেই সমর্থন। আজ কাউকে সম্পত্তি কেড়ে নেওয়ার কথা বলতে শুনলেন? প্রশ্ন হলো কেন? কেন বলছেন না? ওই কেনর উত্তরেই লুকিয়ে আছে ওই চাচা আপন প্রাণ বাঁচা। এতদিন ধরে সবাই দেখুন, সব দল এই সংখ্যালঘু মুসলিমদের নিয়ে জাস্ট রাজনীতি করে এসছেন। তুমি সংখ্যালঘু, তুমি সংখ্যালঘু, এই কথাটা বারবার বলে তাদের মনে আসলে আতঙ্কের মতো করে গেঁথে দেওয়া হয়েছে। একবারও কিন্তু বলেননি তুমি ভারতীয়, তুমি বাঙালি। তার ফল কি? আজ বাঙালি মুসলিম যারা আমার আপনার মতোই এদেশের নাগরিক, তারা আজ অস্তিত্বের সংকটে ভুগছে। আজ তাদের দাঁড়াতে হচ্ছে এই প্রশ্নের সামনে যে তারা এদেশের লোক না বাংলাদেশি। ভাবা যায়? এটা আমাদের দেশের একজন নাগরিকের কাছে কত বড় লজ্জা। এখন একজন সংখ্যালঘুর কাছে সম্পত্তির চেয়েও বেশি দুশ্চিন্তার বিষয় হলো নাগরিকত্ব। আসলে রাজনীতি এই আতঙ্কটা সফলভাবে তৈরি করে ফেলেছে। আসলে নেতারা খুব ভালো মতো জানেন দেশ ছাড়া হওয়ার আতঙ্কের কাছে এই সম্পত্তি হারানোর ভয়টা জাস্ট তুচ্ছ। নিজেই থাকতে না পারলে সম্পত্তির কি হবে? তাই ওয়াক অফ মেনে নেওয়ার এটাই মোক্ষম সময়। সেই কারণেই সরকার মেনে নিল, আর বাকিরাও আর মাঠে নামলো না। আসলে সংখ্যালঘুদের সবাই ভোটের অঙ্কেই হিসেব করেছে, করছে, ভবিষ্যতেও করবে।